ডাকসু নির্বাচন, যাকে বলা হচ্ছে মিনি পার্লামেন্ট ইলেকশন। জাতীয় সংসদ নির্বাচনের আগে সারা দেশে নির্বাচনী আবহ তৈরি করেছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন অর্থাৎ ডাকসু নির্বাচন। রাজনৈতিক মহলে চলছে নানা আলোচনা। শিক্ষার্থীরা স্বতন্ত্র হয়ে কিংবা প্যানেলভুক্ত হয়ে নির্বাচনে অংশ নিচ্ছে। তবে সব আলোচনার কেন্দ্রে রয়েছেন ভিপি প্রার্থীরা। দর্শক, আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বাকছাস সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আব্দুল কাদের। আপনাকে ধন্যবাদ। আমরা আব্দুল কাদেরের সাথে নির্বাচনের নানা প্রসঙ্গে কথা বলবো। আবু বাকের মজুমদারকে সমর্থন জানিয়ে মাহিন সরকার তিনি জিএস পদের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। ভোটের একেবারে আগ মুহূর্তে এরকম নানা ধরনের মেরুকরণ হয়, কোয়ালিশন হয়, এরকম কোনো কোয়ালিশন আরও হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা, বা আপনি কাউকে ছাড় দিয়ে আপনার সরে যাওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা, অথবা আপনাকে কেউ সমর্থন দেওয়ার সুযোগ আছে কিনা? জি ধন্যবাদ। দেখেন, একসাথে যারা জুলাই গণ অভ্যুত্থানে লড়াই সংগ্রাম করেছিলাম তাদের দুইটা অংশ একসাথে মিলিত হয়েছে। যে দেখেন, আন্দোলনের সময় কিন্তু যে জুলাই গণ অভ্যুত্থানের সময় বাকের যখন হচ্ছে আপনার ডিবি হেফাজতে আপনার থাকে, তখন হচ্ছে আমি মাহিন সরকার সহকারে আমরা মাঠ পর্যন্ত চলে গিয়েছিলাম। কিন্তু ডাকসু কেন্দ্রিক হচ্ছে কি একটু সেটা ব্যর্থ আমরা দেখেছি বাকের যে পদ দাঁড়িয়েছে মাহিন সরকার সেম পদ দাঁড়িয়েছে। এখন মনে হচ্ছে যে তারা হয়তো বা মাহিন হয়তো একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে তারা হয়তো একটা অভয় মার্কে একটা বুঝ হচ্ছে যে এই যে আমাদের অভ্যুত্থানের যে শক্তিটা, অভ্যুত্থান শক্তি বলতে আমি ওই শক্তি বোঝাচ্ছি যারা আমরা একসাথে লড়াই করছি সম্মুখ সাইডে থেকে, ওই শক্তি। তার বাইরে তো অভ্যুত্থান শক্তি সবাই, ছাত্র শিবির বলেন, ছাত্র দল বলেন, সবাই, ছাত্রলীগ বলেন, সবাই তো অভ্যুত্থান শক্তি। কিন্তু আমি ওই অভ্যুত্থান শক্তি বলতে এই শক্তি বোঝাচ্ছি আমরা যারা হচ্ছে কাঁধে কাঁধ মিলিয়ে একদম ফ্রন্টে থেকে আমরা আন্দোলন সংগ্রাম লড়াইটা চালিয়ে গিয়েছিলাম। ওই শক্তিটা যে ডিভাইডেড হইলে হয়তো আমরা একটা পর্যায়ে গিয়ে শক্তিটা আমাদের ক্ষয় হয়ে যাবে। তো তারা চিন্তা হয়তো বা মাহিন সরকার সে চিন্তা ভাবনা থেকে হয়তো বা বাকেরকে সমর্থন দেওয়ার একটা দেখলাম, আজকে একটা দৃশ্য দেখলাম। তো সেটা আমি অবশ্যই সাধুবাদ জানাই, সেটাকে আমি রাজনীতি ইতিবাচক হিসাবে দেখি। তো সেটা যদি এভাবে চলতে থাকে কিংবা আগামীতে এমন কোনো সম্ভাবনা আছে কিনা, আসলে তো হচ্ছে রাজনীতি তো আপনার শেষ কথা বলতে কিছু নেই, কিংবা হচ্ছে কি আগামী আর 3 থেকে 4 দিন আছে, নানান রূপ বিরূপ প্রতিক্রিয়া হবে, নানান দৃশ্য আমরা দেখতে পাবো এই মাঠের মধ্যে। তবে আমি কাউকে ছেড়ে দেওয়ার মতো এমন কোনো মনোভাব কিংবা ইচ্ছা কিংবা হচ্ছে পরিস্থিতি মনে হচ্ছে না, এখন পর্যন্ত নাই। কিন্তু নির্বাচনী মাঠে আপনার মধ্যে কিছুটা অস্থিরতা আছে কিনা? কারণ আমি যদি আপনার ফেসবুক পোস্টের কথা বলি, আপনি বলেছেন যে আমার ডাকসুতে জেতা লাগবে না, কেবল বেঁচে থাকতে চাই, এতটুকু দয়া অন্তত আমাকে দেখানোর অনুরোধ। দেখেন, প্রথম কথা হচ্ছে এটা হচ্ছে আপনি জানেন যে 5 আগস্টের পর থেকে যখন আমি রাজাকার নিয়ে যখন কথা বলি, তারপর থেকে হচ্ছে আমাকে ওয়ান কাইন্ড অফ হচ্ছে অনলাইনে হ্যারেস করা শুরু করছে, মানে একদম ব্যক্তিগত আক্রমণ। তো সেই আক্রমণটা হচ্ছে আমার পর্যায়ে সীমাবদ্ধ থাকতে সেটা মানা যেত, কিন্তু সেটা যখন নাকি আমার একদম ফ্যামিলির কাছে চলে গেছে, আবার আম্মাকে ডেকে নিয়ে কথা শোনাচ্ছেন যে আপনার ছেলে কেন এসব কথা বলতেছেন, আবার আমাকে নানান প্রকার বুলিং শিকার করতেছেন, আক্রমণ করতেছেন, বাপমা তুলে গালিগালাজ করতেছেন, এই জায়গাটা কন্টিনিউসলি চলতেছে। আবার ধরেন ডাকসু উপলক্ষে দেখলাম সেটা আর কি মাত্রা আরও বেড়ে গেল আর কি। তো এই যে তাৎক্ষণিক একটা যে প্রতিক্রিয়াটা, সেটা প্রতিক্রিয়া জানালাম। তো আমার মনে হচ্ছে যে কি আমি মনোবল হারাইনি, শুধুমাত্র হচ্ছে কি একটু প্রতিক্রিয়া জানালাম যে আসলে কী হতে যাচ্ছে। শুধুমাত্র নারী প্রার্থীদেরকে যে অনলাইনে বুলিং করা হচ্ছে বিষয়টা তেমন না, আমরা যারা পুরুষ যারা প্রার্থী আছি কেউ কিন্তু অনলাইন হ্যারাসমেন্ট থেকে বাইরে থাকতে না, সবাই সমান সুযোগ বা মানে সবাই সমানভাবে এই যে বুলিংয়ের শিকার হচ্ছে, এটা বুঝতে চাচ্ছিলাম। তো আমি কিন্তু হচ্ছে কি কোনো মনোভাব কিংবা বিচলিত না, কিন্তু যদি বিচলিত হতো তার ডাকসু অফিস ইলেকশন করতাম না। সে 5 আগস্ট পরবর্তী কন্টিনিউয়াসলি যদি ব্যক্তি হিসেবে কাউকে বুলিং করা হয়, নারী পুরুষ, আমার মনে হয় আমার জায়গাটা সবার উপরে থাকবে। শুধুমাত্র আমাকে এককভাবে বেশিরভাগ ক্ষেত্রে বুলিং করা হয়েছে ফেসবুকের মধ্যে, শুধুমাত্র যে জুলাইয়ের গাদ্দার, জুলাইয়ের দালাল, শুধুমাত্র তার মতের সাথে মিলে নেয় বলে কিন্তু বিভিন্ন ফ্রেমিং করা হচ্ছে। তো আমার মনে হয় কি আমি বিচলিত না, আমি যথেষ্ট স্ট্রং আছে, এখন পর্যন্ত মানুষের কাছে যাচ্ছে। আমার মনে হয় এটা আমার শক্তির জায়গাটা। কিন্তু ভোটের মাঠে তো নানান ক্রিয়া প্রতিক্রিয়া থাকে, আমরা দেখেছি যেটা আপনি বলেছেন যে অন্যান্য প্রার্থীরাও এরকম নানান ধরনের সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন। সেক্ষেত্রে তাদের মধ্যে এতটা অসহায়ত্ব উঠে আসে নাই, যেটা আপনার কথায় কিছুটা অনেকটা উঠে এসেছে। অনেকে চাচ্ছে হচ্ছে আমাকে মনোবলটা ভেঙে দেওয়ার জন্য, আমার মনোবল, আবার এটাকে অনেক বিভিন্ন জন হচ্ছে বিভিন্নভাবে ডিফাইন করতে পারেন। আমার মনে হয় না যে আমার মনোবলটা ভেঙে গিয়েছে, আমি শুধুমাত্র ওই পোস্টের মধ্যে দিয়ে, ওই শব্দচয়নের মধ্যে দিয়ে শুধু তাৎক্ষণিক একটা প্রতিক্রিয়া আমি জানিয়েছি। আপনি দেখেন, আমি ওই পোস্টটা কিন্তু তখন দিচ্ছি যখন হচ্ছে আমি 21 হলে প্রচারণা চালাচ্ছি, প্রচারণা চালানোর সময় ওই পোস্টটা দিচ্ছি। তার মানে হচ্ছে কি আমি একসাথে
কন্টিনিউয়াস কাজটা কন্টিনিউ করতেছি, মাঠ পর্যায়ে দৌড়ে চলমান আছে। একই সাথে হচ্ছে শুধুমাত্র কি যে এই যে হচ্ছে কি বুলিংয়ের শিকার হচ্ছে, যে কন্টিনিউয়াস আমার মনে হচ্ছে সামনে বাড়বে, এই জন্য প্রতিক্রিয়া জানলাম, সির্ফ এতটুকুই, এর বাইরে কোনো কিছুই না। ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ফেসবুক পোস্ট দিয়েছেন, আপনি জানেন তিনি আপনার প্রতি সহানুভূতি জানিয়েছেন, আপনার প্রতি সমর্থন জানিয়েছেন। তিনি বলছেন যে কাদের তোমাকে কথা দিচ্ছি, রাজাকার আলবদর আল শামসের বিরুদ্ধে ছাত্রদল তোমার পাশে সর্বাত্মকভাবে থাকবে। এটা কি আসলে ছাত্রদলের সাথে এক ধরনের আপনাদের নেগোসিয়েশনের জায়গাকে আরও বড় করে তুলেছে কিনা, বা কোনো কোয়ালিশনের সুযোগ তৈরি করছে কিনা, যেহেতু ছাত্রদলের একটা ইন্ডিভিজুয়াল একটা প্যানেল আছে, তারপর আবার আপনার প্রতি এই ধরনের একটা সমর্থন দেওয়া? দেখেন, এটা হয়তো হচ্ছে কি অনলাইনের পারসেপশন হয়তো ক্রিয়েট হলে হতে পারে, যেহেতু রাকিব এবং বাবা কথাবার্তা বলতেছেন, আবার হচ্ছে কি আমাদের মাহিন সরকার হচ্ছে কি একটা অ্যালাই হচ্ছে। তো এই যে বিভিন্ন পার্শিয়াল কিংবা হচ্ছে কি দৃশ্যমান পদক্ষেপগুলোর আলোকে হচ্ছে একটা পারসেপশন তৈরি হতে পারে। আমার মনে হয় না এমন কোনো কিছু হচ্ছে এখন পর্যন্ত আছে। বাইশের সাথে কথাবার্তা হয় নাই, শুধুমাত্র হচ্ছে কি শুধুমাত্র মানে দেখেন উনি আমার পক্ষে দাঁড়িয়েছেন, মানে এই না যে আমাদের সাথে হচ্ছে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাচ্ছে ডাকসু কেন্দ্রিক, এটা যে কেউ দাঁড়াতে পারে। যারা হচ্ছে মাজলুম শুধুমাত্র কি দেখেন, শুধু আমি যে ভিকটিম অনলাইন বিষয় তেমন না, তারাও ভিকটিম। যা অথবা একটা গোষ্ঠীর পক্ষে কেউ কিছু বললে তাকে হচ্ছে একদম অনলাইনে হচ্ছে একদম অবস্থা খারাপ করে দেয়। তো আমার মনে হচ্ছে সে তার ভিকটিমের জায়গা থেকে সিম্পেথি না ইমপেথির জায়গা থেকে হয়তো তিনি এই আলোচনা করেছেন। তো এটা শুধুমাত্র ফেসবুকে সহানুভূতি জানানোর মধ্য দিয়ে সীমাবদ্ধ, এর বাইরে কোনো আলাপ আলোচনা এখন পর্যন্ত হয়নি। ভোটের মাঠে কি শেষ পর্যন্ত আপনি থাকছেন কিনা, কোনো কোয়ালিশনের সম্ভাবনা আছে কিনা? দেখেন, প্রথম কথা হচ্ছে ভোটের মাঠ ছেড়ে যাওয়ার কোনো অপশন, কোনো সুযোগ নেই। আমরা যে ডাকসু নির্বাচনের জন্য এত লড়াই, এত সংগ্রাম, এত জেল জুলুম সব কিছু, তারপর এই ডাকসু এসেছে, আমরা ভোটের মাঠ থেকে আমরা সরে দাঁড়াবো, এমন চিন্তা ভাবনা আমাদের কখনোই নেই। আর আপনি যেটা বললে হচ্ছে কোনো কোয়ালিশন হবে কি হবে না, সেটা হচ্ছে সময় বলে দেবে। কারণ কি রাজনীতির শেষ কথা বলতে কোনো কিছু নাই, অনেক কিছু পরিবর্তন হতে পারে, তো সেটা সময়ের অপেক্ষা, কি হবে না হবে, হইতেও পারে নাও হইতে পারে। এই মুহূর্তে ডাকসু নির্বাচনের চ্যালেঞ্জ আপনি কি দেখছেন? দেখেন, এই মুহূর্তে ডাকসু নির্বাচন চ্যালেঞ্জ যেটা হচ্ছে সেটা হচ্ছে যদি মাঠ পর্যায়ে কথা বলি, প্রথম কথা হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন তারা তাদের যে অবস্থানটা সেটা হচ্ছে স্ট্রিক্টলি সেটা পালন করতে হবে। তারা যে বিধিনিষেধ তারা সেট করে দিয়েছেন সেগুলো অনেকে হচ্ছে তোয়াক্কা করতেছেন না, অবজ্ঞা করতেছেন, বরঞ্চ দেখা যাচ্ছে প্রার্থীদের মধ্যে একটা প্রতিযোগিতা চলতেছে যে কে কার চেয়ে বেশি লঙ্ঘন করবেন। আবার একই সাথে বিপরীতে আমরা কি দেখতেছি, বিন্দুমাত্র কোনো প্রকার কোনো পদক্ষেপ না নিয়ে নির্বাচন কমিশন কি করতেছেন, একটা নতজানু মনোভাব দেখাচ্ছেন বারবার করে। তো এই জায়গাটা একটা আস্থার জায়গা আনতে হবে। একই সাথে আমরা যারা প্রার্থী আছি, ভোটার যারা আছে, তাদের একটা আস্থার জায়গা আনতে হবে যে নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে, সুষ্ঠুভাবে, সুন্দরভাবে ভোটারদের জন্য একটা অনুকূল পরিবেশ তৈরি করতে পারবেন, এতটুকু নিশ্চয়তা প্রদান করতে হবে। আমাদের মনে হয় যদি এতটুকু নিশ্চয়তা প্রদান করতে পারে নির্বাচন কমিশন, একই সাথে আমরা যারা প্রার্থী আসবেন প্যানেল আছে, প্যানেল যদি কাদা ছড়াছড়ি বাদ দিয়ে অনলাইনে যে বুলিংয়ের শিকারটা এটা বাদ দিয়ে যদি কি আমরা শুধুমাত্র আমি না জিতলে না জিততাম, আমি না জিততে পারি, কিন্তু তার মানে এই না যে আমি জিতবো না বলে হচ্ছে আমি তাকে অনলাইনে আরেকজন আমাদের প্রতিদ্বন্দ্বী আছে তাকে হচ্ছে একদম ব্যাশিং করব, তাকে হচ্ছে অনলাইনে চরিত্র হনন করব, এই যে মনোভাবটাকে পরিবর্তন করতে হবে। আর একই সাথে আমরা দেখেছি যে ৭৩ সালে এমন দিনে কিন্তু যে ৪ তারিখে কিন্তু আপনার যে ব্যালট বক্স চিন্তায় হয়েছে, কারণ শুধুমাত্র জিততে পারবে না বলে কিন্তু মুজিববাদী ছাত্র এবং ছাত্র ইউনিয়ন, এমন মনোভাব থেকে সরে আসতে হবে। আবার বিশ্ববিদ্যালয় প্রশাসন নানান ভয় ভীতি দেখাচ্ছেন। আবার দেখা যাচ্ছে কি যে ভোট কেন্দ্রগুলো আমরা বারবার করে বলতেছি পুনর্বিন্যাস দরকার, ভোট কেন্দ্রের সংখ্যা বাড়ানো দরকার, কারণ আপনার যে শিক্ষার্থী আছে ৩৯,০০০ তাদেরকে আপনি অ্যাকোমোডেট করতে পারবেন না, কিন্তু সকলের ভোট কাস্ট করতে পারবেন না, ভোট কেন্দ্র বাড়ানো দরকার। আমরা বলেছি যতটুকু দৌড়গোড়া নিয়ে আসা যায় ভোটারদের, আপনি বারবার দূরবর্তী জায়গায় ফেলতেছেন ভোট কেন্দ্রগুলো, এতটুকু যদি আপনি এনশিওর করেন, এই কাজগুলো সবগুলো যদি এনশিওর করা যায় তাহলে আমরা সুষ্ঠু সুন্দর একটা নির্বাচন হবে। আশঙ্কার জায়গাটা আমরা যেটা করতেছি সেটা শেষ মুহূর্তে গিয়ে হবে না। ব্যালট বাক্স চিন্তার মতো ঘটনা কি হতে পারে বলে আপনি আশঙ্কা করছেন? দেখেন, আমরা এখন পর্যন্ত আশঙ্কা করতেছি না, তবে আমরা একটা বিষয় আশঙ্কা করতেছি, সেটা হচ্ছে কি যে আমরা দেখেছি যে আগে ছাত্রলীগ কৃত্রিম লাইন তৈরি করতো ১৯ সালের ডাকসু, আমি নিয়ে দেশে দেখেছি। আমাদের এখন যে একটা সংকটের যে জায়গাটা, অথবা আমরা যেটা বুঝতে মানে কি আঁচ করতে পারতেছি, ভোট কেন্দ্রের সংখ্যা কম হওয়ার কারণে একটা গোষ্ঠী হয়তো ওইখানে গিয়ে নিজস্ব মানুষজন দাঁড় করিয়ে দেবেন। তো যারা হচ্ছে ফ্লোটিং বোর্ড যারা আছে, ফ্লোটিং বোর্ডগুলো কিন্তু হচ্ছে আপনার সে এসে অনেক দীর্ঘ লাইন দেখবে, দেখা যাচ্ছে 1 ঘন্টা 7 থেকে 8টা ভোট দিতে পারবে, 8 মাস ভোট দিতে পারবে। যে দীর্ঘ লাইন দিয়ে তারা নিজে যখন হতাশ হবে, ফেসবুকে ছোট একটা ফোর্স দিয়ে দেবে যে দীর্ঘ লাইনে আপনারা কেউ আসেন না, অথবা আমি নিজে হতাশ, অন্যরা আসবে না। এই যে মানুষদেরকে নানান কলা কৌশল করে ভোট কেন্দ্র কমিয়ে এনে যে আপনার হচ্ছে ভোট থেকে বিতৃষ্ণা তৈরি করা, বিমুখতা তৈরি করা, এই বিষয় নিয়ে আমরা মূলত কনসার্ন। ব্যালট বক্সের চিন্তার মতো এমন পরিস্থিতি হবে না বলে আমরা আশাবাদী। একটা গোষ্ঠী বলতে আসলে কাকে বা কাদেরকে মিন করছেন? হ্যাঁ, আমাদের মনে হচ্ছে যে যারা হয়তো বা চিন্তা ভাবনা করছেন, যারা এটা আসলে এভাবে স্পেসিফিক বলা যায় না, তবে এটা আপনার মাঠ পর্যায়ে তাদের কর্মকাণ্ড কিংবা হচ্ছে কি পড়াশোনার যে অ্যাক্টিভিজম কিংবা নতজানু মনোভাব, এটা দেখে হয়তো বা বুঝতে পারবেন।
আপনার মূল প্রতিদ্বন্দ্বী হয়ে কারা আসলে উঠতে পারে, কে হতে পারে? মূল প্রতিদ্বন্দ্বী বলতে আসলে আমি নিজেকে নিজের প্রতিদ্বন্দ্বী ভাবতেছি। আমার মনে হয় যদি আমি বিগত দিনে যে কাজগুলো করেছি শিক্ষার্থী বান্ধব, সেগুলো শিক্ষার্থীদের কাছে বারবার করে তুলে ধরার যে বিষয়টা, আমার মনে করি শিক্ষার্থী সেটা আসলে মনে রাখতেছেন। তবে সবচেয়ে বড় যে বিষয়, শিক্ষার্থী একটা আস্থার জায়গা চায়, শিক্ষার্থী তাদের কাছে কনসার্নের জায়গা আছে, প্রত্যাশার জায়গা আছে। সেটা যদি মানে একদম সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারি, বিগত যে কর্মকাণ্ডগুলো করেছি, যে আস্থা জায়গা তৈরি করে রেখেছেন, সেগুলো যদি সবার কাছে ফুটিয়ে তুলতে পারি, সবার কাছে যেতে পারি, আমার মনে হয় আমার জায়গাটা সুনিশ্চিত হবে। আর আমি না যেতে পারলে সেটা আমাদের আমার জন্য প্রতিদ্বন্দ্বী জায়গাটা হবে। আমি নিজেকেই দেখতেছি। এখানে তো কয়েকটা বিষয় আছে, একদিকে শিবির, একদিকে ছাত্রদল, আরেকদিকে আপনাদের প্যানেল, আবার বামদের জোট আছে, উমামা আছে। সেক্ষেত্রে আসলে এখানে ভোটের মেরুকরণটা কি? আপনি মানে আপনার মূল প্রতিদ্বন্দ্বী হয়ে কারা আসলে উঠতে পারে, কে হতে পারে? দেখেন, এক্ষেত্রে যদি আমি একটু ক্রিটিক্যালি বলি, প্রথম কথা শিক্ষার্থী একটা আস্থার জায়গা চায়, একটা অভয়ের জায়গা চায়। তো আবার প্রতিদ্বন্দ্বী যারা আছেন তারা বিগত দিনে মানে কেমন একটা আস্থার জায়গা তৈরি করতে পেরেছেন কিনা সেটা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে শঙ্কার জায়গা আছে। কারণ আমরা দেখেছি, আমি যখন 19 সাল থেকে ক্যাম্পাসে আসি, আমি দেখেছি যে গণরুম গ্রীষ্ম অন্য অবিচারের বিরুদ্ধে আমরা কোনো অজুহাত দেখাই নাই, কিন্তু কোনো প্রতিবন্ধকতা দেখাই নাই যে আমরা হলে থাকতে পারি না, কিংবা আমরা আবার নিজস্ব স্বার্থের জন্য হলে থাকিও নাই। আবার আমরা অন্য গোষ্ঠীর মতো প্রতিবন্ধকতা দেখে নেই যে আমাদের হল থাকতে দেয় না বলে আমরা প্রতিবাদ করতে পারি না, আমাদেরকে দাঁড়াতে দেয় না বলে প্রতিবাদ করতে পারি না। আমরা জেলে গেছি, জেলতে বেরোয় আবার এসে প্রতিবাদ করেছি। সেই জায়গা থেকে আমরা মনে করি যে অন্যান্য যারা আছেন আমরা এই তুলনায় আমরা এগিয়ে আছি। তো আবার একটা বিষয় বলতে পারেন যে এই অঞ্চল যে কালচারটা আছে, রাজনীতির যে কাঠামোটা আছে, যে সংস্কৃতিটা আছে, সেই সংস্কৃতির মধ্যে আমার মনে হয়েছে সেই সংস্কৃতি মানে মানুষের মধ্যে একটা বিভাজন তৈরি হয়েছে। সেই বিভাজনটা হয়তো বা আমাদের মধ্যে একটা সংখ্যা জায়গা তৈরি করবে। যদি আমরা এই অঞ্চলে যারা আসলে প্রকাশ্য যারা রাজনীতি করেন, ওই মানুষগুলো যদি আমরা এক হতে পারতাম, তাহলে আমার থেকে সংখ্যাটা কম হতো। যদি বিভাজন আছে নিজেদের মধ্যে, হয়তো বা সংখ্যাটা একটু বেশি। এটা এতটুকুই। আমি যদি বলি যে সরাসরি যে সাদিক কায়েম, আবিদ, উমামা, কে আপনার মূল প্রতিদ্বন্দ্বী হতে পারে? এটা এখন স্পেসে বলা যাচ্ছে না, কারণ সময় তো পরিবর্তন হচ্ছে। আমরা দেখেছি কি ভালো একটা মিডিয়া হাইপ হচ্ছে প্রথম কয়েকদিন, তারপর আবার যেভাবে উঠলো আবার সেভাবে নামলো। এখন বলা যাচ্ছে না, আরও 3 থেকে 4 দিন বাকি আছে, তো এভাবে এখন ঠিক করে বলা সম্ভব না। ছাত্রদল এবং ছাত্র শিবির তাদের তো সাংগঠনিক কিছু জনশক্তি আছে, নিজস্ব কিছু সমর্থক গোষ্ঠী আছে। আপনার কি আসলে সেরকম সমর্থক গোষ্ঠী আছে, বা এই জায়গায় কি আপনার এক ধরনের একটা দুর্বলতা তৈরি হয়েছে কিনা? দেখেন, প্রথম কথা কি ছাত্র দলের যদি কথা বলি, আমি ছাত্র দলের যেমন 509 সদস্য বিশিষ্ট কমিটি আছে, আর আমরা দেখছি ছাত্র শিবিরের 13 সদস্য বিশিষ্ট কমিটি পুরো ক্যাম্পাসে। আর আমাদের যে সেন্ট্রাল এবং ডাবি বিলে 375 সদস্য বিশিষ্ট কমিটি আছে, এর চেয়ে বেশি। আমরা এরপর সেল দিয়েছিলাম 20 জন 22 জন করে। তো প্রায় আমাদের 450 থেকে 500 মানুষজন আমাদের একদম অ্যানলিস্টেড। তো সেই জায়গা থেকে মনে করি আমরা ছাত্রদের তুলনায় পিছিয়ে নাই। কিন্তু যদি শিবিরের কথা বলেন, শিবির কিন্তু আমরা দেখলাম মাত্র 13 জনের যে কমিটি, এর বাইরে আসছে কিনা সেটা আমি জানি না। আবার দেখা যাচ্ছে কি আর একটা কোয়েশ্চেন বলি, আপনি যখন কি ইন্টারনাল কাজ করবেন, তখন আপনার বেশি মনে হবে, কারণ কি ওই মানুষগুলো বারবার করে আপনাকে করবে। তো এটা একটা বিষয়। তাদের প্রকাশ্য 13-14 জন, এর বাইরে কতজন সেটা বোঝা যাবে না। তবে ইন্টারনাল কাজ করলে কম মানুষকে বেশি বোঝা যায়। এটা একটা পারসেপশন আর কি। আচ্ছা, আপনারা তো লেজুর ভিত্তির বিরুদ্ধে, কিন্তু আমরা দেখেছি যে এই নির্বাচনকে ঘিরে রাজনৈতিক ইস্যুগুলো আলোচনায় বেশি এসেছে। আপনারা ছাত্র সংসদে গেলে আসলে শিক্ষার্থীদের কি করবেন, শিক্ষার্থীদের কোন অধিকারগুলো আপনারা সংরক্ষণের জন্য কাজ করবেন, এসব বিষয়গুলো বাদ দিয়ে রাজনৈতিক ইস্যুগুলো বেশি সামনে এসেছে। এটা কেন এলো? দেখেন, প্রথম কথা ঢাকা বিশ্ববিদ্যালয়টা এটা ইটসেলফ একটা পলিটিক্যাল একটা ইনস্টিটিউশনের মতোই, কিন্তু এটা রাজনীতির রাহুগ্রাস থেকে এটা মুক্ত না। তো সেই জায়গা থেকে যদি আপনি বলেন যে কেন আপনার রাজনীতির বিষয়টা বারবার কেন আসছে, কারণ এটা পুরোপুরি আপনার রাজনীতি দ্বারা আচ্ছাদিত। শিক্ষক রাজনীতি বলেন, ছাত্র রাজনীতি বলেন, যা মূল জাতীয় রাজনীতি আপনার এখান থেকে বিনির্মাণ হয়, এখান থেকে আপনার সব কিছু হয়, রেগুলেট হয়। তো সেই জায়গা থেকে রাজনীতি বিষয় বারবার করে আসে। যদি আমরা নির্বাচিত হই, আমরা প্রথমত এই যে রাজনীতি কী হবে, এখানে সেটেলমেন্টটা কেমন হবে, পলিটিক্যাল সেটেলমেন্ট এখানে হাজির করবে। কারণ জানেন, ছাত্র রাজনীতি মূলত এখানে ধ্বংসাত্মক মূল কারণগুলো অন্যতম একটা। শিক্ষক রাজনীতি আমাদের মনে হয়েছে যদি আমরা অনেক ধরনের নানান ইস্তাহার দিচ্ছি, কিন্তু সেই ইস্তাহারগুলো বাস্তবায়নের অন্যতম প্রধান অন্তরায় হবে যদি আমরা এখানকার ছাত্র রাজনীতি, শিক্ষক রাজনীতি বলতে আমি শিক্ষক নিয়োগ পদ্ধতি যেটা আমরা পরিবর্তন না নিয়ে আসি। তা আমরা এখানে আসলে প্রথম যে কাজটা হবে, আর আপনি যদি
বলেন বিপি পদপ্রার্থী একজন কাজে হচ্ছে এখানকার রাজনীতির কাঠামোটা কেমন হবে সেটা সেট করা, আবার শিক্ষক এবং ছাত্রদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং কেমন হবে সেটা সেট করা। যদি আপনি রাজনীতির কাঠামোটা সেট না করতে পারেন, কাঠামো বলতে আমার সেটেলমেন্টে আসা, যে এখানকার ছাত্ররাজনীতির ধরনটা কেমন হবে, ক্যাম্পাসে অবশ্যই থাকবে, হলে থাকবে কি না। কারণ আমি 24 পরবর্তী রাজনীতি করতে হলে যার জন্য রাজনীতি করবো তার সেন্টিমেন্টকে মাথায় রেখে রাজনীতি করতে হবে, তার যে চিন্তা ভাবনা সুবিধা অসুবিধার বিষয়কে মাথায় রেখে আমার রাজনীতি সেট করতে হবে। তো আমি নির্বাচিত হলে বেসিক্যালি প্রথম যে কাজটা করবো সেটা হচ্ছে এখানকার রাজনীতি সেটেলমেন্ট হাজির করা, যেখানে শিক্ষার্থীরা কী চায়, যে প্রধান 3টে অংশীজন শিক্ষার্থী 41% শিক্ষার্থী যারা, শিক্ষক এবং ক্রিয়াশীল ছাত্র সংগঠন, তাদের সাথে বসে একটা আন্ডারস্ট্যান্ডিং মধ্যে একটা কন্ট্রাক্ট চুক্তির মধ্যে দিয়ে যে এখানকার ছাত্রদের ধরনটা কেমন হবে, হলে ছাত্ররা যদি শিক্ষার্থীরা চায় না সেটা আদতে দুটো অংশ মানে কিনা, যদি মানে তাদের ফাইন, ওকে ফাইন, যদি না মানে তাহলে হচ্ছে কি আসলে হলে ছাত্ররা যদি থাকলে কী ধরনের থাকবে, কী অ্যাক্টিভিজম পালন করবে, এটাকে সেট করা জরুরি। আবার শিক্ষক যে রাজনীতি আজও দেখেছি আমরা, শিক্ষকদের রাজনীতির বলি হচ্ছে আমরা শিক্ষার্থীরা, তো সেই জায়গা থেকে শিক্ষক রাজনীতি একটা সুনির্দিষ্ট রূপরেখা দাঁড় করা দরকার। 73 যে আমাদের যে অধ্যাদেশ আছে সেই অধ্যাদেশ আমাদের যৌক্তিক একটা পরিবর্তন করা দরকার, যুগ উপযোগী একটা পরিবর্তন করা দরকার। সেটা পরিবর্তনের মধ্য দিয়ে আমাদের যে বিসি বা দলীয়ভাবে নিয়োগ হয়, প্রভোস্ট সহকার, প্রভোসি সহকার, প্রত্যেকটা প্রশাসনিক পদে এই যে এদের যে সুনির্দিষ্ট সুস্পষ্ট নীতিমালা, নিয়োগের নীতিমালা আপনার সেট করা দরকার। তাহলে হচ্ছে কি আমাদের যারা প্রশাসন যারা বসে আছেন তারা দলীয় দাবিদারি করবে না, দলীয় দাবিদারের মধ্য দিয়ে তো আমাদের জীবনটা বিনষ্ট করে দিচ্ছেন। আমাদের যে মণিপুরগুলো চেকে নিয়ে আসতেছেন সারা দেশ থেকে, এদেরকে একটা সবাইকে বার্ডেন হিসেবে বের করে দেন। শিক্ষকদের যে এই যে নিয়োগ পদ্ধতি নিশ্চিত করতে পারলে শিক্ষকদের জবাবদিহিতার জায়গাটা নিশ্চিত করা যাবে, স্বচ্ছতা জায়গাটা নিশ্চিত করা যাবে। আমরা যত কথা বলি না কেন, যদি শিক্ষক সমাজের প্রশাসনের সদিচ্ছা এবং রাজনীতি যারা আছেন তাদের সদিচ্ছার জায়গাটা এনশিওর করতে না পারে, আদতে আমরা এত কথার পুজুরি বলতেছি, এত কমিটমেন্ট দিচ্ছি, ইস্তেহার দিচ্ছি, কোনো কিছু আলোর মুখ দেখবে না। আপনারা আসলে 8 দফা তো ইশতেহার দিয়েছেন, এই 8 দফা ইশতেহারের মধ্যে আসলে প্রধান কোন বিষয়গুলোকে ফোকাস করছেন? দেখেন, প্রধানত বিষয় হচ্ছে আমরা রাজনৈতিক বিষয়টা আমরা এখানে বলেছি, আমরা এখানে হচ্ছে একাডেমিক বিষয়টা আমরা বলেছি, যে একাডেমিক বিষয় বলতে আমরা সেই সমস্ত বিষয়গুলো বলেছি। দেখেন আমাদের এখানে প্রথমত যে বিষয়টা আমরা বলেছি যে কিন্তু শিক্ষকদের সদিচ্ছা জায়গাটা এনশিওর করা, শিক্ষকদের নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ করা, শিক্ষকদেরকে ইভ্যালুয়েশন সিস্টেমটা। তবে আমি ক্ষেত্রে একটা বিষয় বলে রাখি, দেখেন আমরা হয়তো বা যে আমরা অনেকে বলতেছেন যে শিক্ষকদেরকে ইভ্যালুয়েট করবে হচ্ছে শিক্ষার্থীরা, তো আমার মনে হয় না যে কি একজন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার শিক্ষার্থী এসে শিক্ষকদের ইভ্যালুয়েট করতে পারবে। তার এই জায়গায় আমরা নতুন একটা বিষয় হাজির করেছি, যে আমাদের শিক্ষকরা অবশ্যই যারা ক্লাস নিচ্ছে তাদের যে ক্লাসগুলো সার্ভারের মধ্যে আপনার হচ্ছে ডাউনলোড করা থাকবে, সার্ভারের মধ্যে দিয়ে দেওয়া হবে। তিনি যে ক্লাস নিচ্ছেন ওই ক্লাসটা হচ্ছে সারা দেশের মানুষজন দেখবে, কিন্তু তার কলিগরা দেখবে, সাবটাইটেলের মাধ্যমে সারা বিশ্বের মানুষজন দেখবে। তাহলে মনে হচ্ছে আমার শিক্ষক সচেতন হবে। কারণ কি জানেন, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ল্যাকিংস হচ্ছেন, আমার শিক্ষক নিজে কী পড়েন তিনি আমার মনে হয় নিজেও বুঝেন না। কিন্তু একটা স্লাইডের মধ্যে একটা বানান ভুল, সেই বানান ভুলটা তিনি আমাকে বলতেছেন যে কাদের, অথবা আমাদেরকে বলছেন ক্লাসের শিক্ষার্থীদেরকে বলতেছেন যে তোমরা বানানটা ঠিক করে নিও, শুধুমাত্র আমাদেরকে বলেন না, কিন্তু আমার 5-6 বছর আগে যারা সিনিয়র আছেন তাদেরকে তিনি সেম কথা বলছেন যে স্লাইডের এই জায়গায় বানান ভুল। এই যে জব দিতে হীনতার যে সংস্কৃতি, এই যে তার যে সদিচ্ছা নাই আমাকে পড়ানোর জন্য, তিনি চিন্তা করেন যে আমার হচ্ছে গিয়ে বাইরে একটা খ্যাপ দিতে হবে, তিনি চিন্তা করেন আমার বাইরে একটা প্রজেক্ট ধরতে হবে, এই যে আমার প্রতি যে বিতৃষ্ণা বিমুখতা এই জায়গাটা এনশিওর করতে হবে। তাহলে হচ্ছে গিয়ে আমি যত গবেষণা ভিত্তিক বিশ্ববিদ্যালয়ের কথা বলি কিংবা হচ্ছে গিয়ে শিক্ষার্থী বান্ধব বিশ্ববিদ্যালয়ের কথা বলি, আমি শিক্ষার্থী বার্ডেন হিসেবে বের না করে দেশের জন্য একটা অ্যাসেট হিসেবে বের করবো, তাহলে সেই বিষয়টা আমার সদিচ্ছার জায়গাটা এনশিওর হলে সব কিছু এনশিওর করা যাবে। আপনার প্যানেলের অন্য প্রার্থীদের আসলে মাঠে অবস্থা কি, এবং আপনি কি মনে করছেন যে কোনো প্যানেল পূর্ণভাবে জয়ী হয়ে আসার সুযোগ আছে নাকি মিক্সড প্যানেল? দেখেন, প্রথম কথা হচ্ছে এখন তো হচ্ছে আপনার বাইনারিটা নাই, একদম ছাত্রলীগ বিরুদ্ধে একটা ছিল, এখন সবাই হচ্ছে 24 গণঅভ্যুত্থানের শক্তি, সেই জায়গা থেকে কম বেশি সবাই অংশগ্রহণ করেছে। আবার কারোর লিগেসি একটু বেশি, যে 24 গণঅভ্যুত্থানের আগেও তারা শিক্ষার্থীর পাশে থেকেছিল, তাদের হয়তো গ্রহণযোগ্যতার জায়গাটা বেশি হবে, আস্থার জায়গাটা বেশি রাখতে পারবে শিক্ষার্থীরা। এই কেন্দ্রিক হয়তো হচ্ছে কি একটু বাড়তি কম হবে, তবে কেউই এককভাবে নিরঙ্কুশ বিজয় নিয়ে আসতে পারবে না এমন কিছু মনে হয় না। আমার প্যানেলের বিষয় যে বিষয়টা বললে, আপনি দেখেন আমাদের সংগঠন কিন্তু শুরু হয়েছিল গণঅভ্যুত্থান ভিত্তি থেকে, কিন্তু এই গণঅভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছেন, যারা হচ্ছে একদম ফ্রন্ট লাইন থেকে নেতৃত্ব দিয়েছেন, এদের আবার যাদের কোনো ঘর ছিল না, কোনো ছাত্র সংসদের সাথে বিলং করতো না, ওই মানুষগুলোর নেতৃত্বে কিন্তু আমাদের ছাত্র সংসদ গঠিত হয়েছিল। কিন্তু এই জায়গাটায় আমার মনে হয়েছে এই মানুষগুলো শুধুমাত্র ডাকসু কেন্দ্রিক নতুন করে তারা ইস্তেহার দিচ্ছে না, নতুন করে অঙ্গীকার নিয়ে শিক্ষার্থীদের কাছে যাচ্ছে না। তারা আমার মতো একজন, আমি যেমন 19 সাল থেকে জেল জুলুম খেটে ইয়ার জব দিয়ে সব কিছু করে শিক্ষার্থীদের পাশে থেকেছে, ওই জন্য দেখায় না। এই মানুষগুলো প্রত্যেকটা ক্ষেত্রে তারা অবদান রেখেছে, শিক্ষার্থীদের পাশে থেকেছে। তারা আস্থা জায়গা নতুন করে তৈরি করতেছে না, তারা বিগত দিনে কর্মকাণ্ড করার মধ্য দিয়ে তারা আস্থা জায়গা তৈরি করছে। তা আমি স্বাভাবিকভাবে আশাবাদী আমার ওই প্যানেলের প্রতি। আপনার ব্যাপারে একটা আলোচনা আছে যে আপনি একসময় শিবির করতেন, শিবিরের সাথে আপনি কতটা সংশ্লিষ্ট ছিলেন, এবং সাদিক কায়েমকে আন্দোলনের সময় আপনি কি শিবির নেতা হিসেবেই জানতেন কিনা? দেখেন, প্রথম কথা হচ্ছে গিয়ে যে তারা হচ্ছে তারা অনেক কথা বলে, স্বাভাবিকভাবে হচ্ছে গিয়ে আমি তো আরও অনেকগুলো ছাত্র সংগঠনের যুক্ত ছিলাম। হলে আসার কারণে হচ্ছে গিয়ে যে আমি হলে থাকার কারণে 2 থেকে 3 দিন আমি ছাত্রলীগের প্রোগ্রামও গিয়েছিলাম। কিন্তু তো
তো আমাকে জোর করে আমাকে বাধ্য হয়ে আমাকে যেতে হয়েছে। তো চাইলে ছাত্রলীগে বলতে পারে যে আমার একটা ছবি আছে, ওই ছবিটা দিয়ে কাদের ছাত্রলীগ চাইলে বলতে পারে। কিন্তু আমি দেখেছি তারা একটা যে আমরা যে প্রুফটা দিয়েছে যে একটা তারা একটা কি জানাম শিক্ষা সফরের ছবি দিয়ে বলছে যে সে কাদের আমাদের একজন। তো সেই জায়গা থেকে ছাত্রলীগ চাইলে বলতে পারে যে আমি তাদের দুই হাতে করে 3 থেকে 4টা প্রোগ্রাম ছাত্রলীগ জোর প্রোগ্রামে গিয়েছি, তো ওই 3 থেকে 4টা প্রোগ্রাম ছবি দিয়ে বলতে পারে যে কাদের তো ছাত্রলীগ, চাইলে বলতে পারে এগুলো। আর যেটা বললেন সাদিক ভাইয়ের সাথে হচ্ছে কি আমরা আন্দোলন যে শেষের দিকে তার সাথে আমার আমি জানতাম যে শিবিরের সভাপতি, তার মানে এই না যে হচ্ছে কি যে দিনে শুধুমাত্র সাদিক ভাইয়ের সাথে যোগাযোগ হতো না, কিন্তু ছাত্রদলের সাথে যোগাযোগ হতো, এখানে ছাত্র ইউনিয়নের সাথে যোগাযোগ হতো, বামপন্থী ডানপন্থী সকল ছাত্র সংগঠন বলেন, শিক্ষক বলেন, আমার যে ওবায়দ স্যার ওনাকে আজকে বলতো, ওবায়দ স্যারের সাথে আমার মানে কন্টিনিউসলি কথা হইতো, মাহবুব ভাই আপনার হচ্ছে কি যে আইনঙ্গনের মানুষ, তার সাথে কথা হইতো, প্রত্যেকটা মানুষের সাথে কথাবার্তা বলে। আবিদও একজন জুলাই যোদ্ধা, সাদিক কায়েমও জুলাই যোদ্ধা, উমামা জুলাই যোদ্ধা। তো আপনি বলছেন যে মাহিন সরকার যেরকম বাকেরকে ছেড়ে দিল, এই আপনি কোয়ালিশনের কথা বলছেন যে সময় হয়তো বলে দিবে। আপনাদের আসলে কোয়ালিশন যদি আপনারা করেন সেটা আসলে কার সাথে করার সম্ভাবনাটা বেশি, ছাত্রদল, শিবির বা উমামা বা অন্য কারোর সাথে? দেখেন আমি কি বললাম যে এখনও অনেক দিন বাকি, তো এখনও এসব বিষয় হচ্ছে গিয়ে কি ভাবার যে বিষয়টা ছিল সময় হয় নাই, যদি সময় হয় তখন ভাবা যাবে যে কি হয়। তবে আমি মনে করি এই অঞ্চলের যে কালচারটা সেটা এস্টাবলিশ করার জন্য যে শক্তিরা যারা আছেন তারা এই অঞ্চলের কালচারকে ধারণ করতে চান। প্রকাশ্য রাজনীতির একটা কালচার আছে, তাদের যে ডিভাইডেড আছে, ডিভাইডেশন আছে, তো সেই জায়গাটা এখন তাদের একত্রিত হওয়া দরকার। একটা এই আমাদের যে দীর্ঘদিন লড়াই সংগ্রাম, সেই লড়াই সংগ্রাম কালচারটা ঠিক রাখার জন্য, লড়াই সংগ্রাম ঠিক রাখার জন্য তাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং থাকা দরকার, সেটা আমি মনে করি। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আজকের মতো আমরা এখানেই শেষ করছি। পরবর্তী সময়ে অন্য কোনো প্রার্থীর সঙ্গে আমরা ডাকসু নির্বাচন প্রসঙ্গে আলোচনা করব। আপনাদের সবাইকে ধন্যবাদ।